নমস্কার, আজ উপস্থিত হলাম আপনাদের সামনে। আমরা গত দিনে বা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে শিশু বিকাশ, সেই শিশু বিকাশের পরবর্তী ক্লাস আজকে আমরা শুরু করতে চলেছি। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, গত ক্লাসে যেটা আমার বলা হয়নি, যে যদি আপনাদের ক্লাস নিয়ে কোনো ডাউট থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা সেই প্রশ্ন নির্দ্বিধায় সরাসরি আপনারা আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে বা ইউটিউবে মেসেজ করতে পারেন। সেই মেসেজ আমরা দেখে যথাযথ ব্যবস্থা নিয়ে আপনাদের ডাউট ক্লিয়ারিংয়ের ব্যবস্থা কিন্তু আমরা করব। দীপ্ত সেই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রেখেছে। আচ্ছা, এইবার আমরা আসি আজকের যে আলোচনা পর্ব, সেই আলোচনা পর্বে আমরা বিকাশের বৈশিষ্ট্য এবং নীতিসমূহ। গত ক্লাসে তো আমরা আলোচনা করলাম শিশু কি, বিকাশ কি, তার বৃদ্ধি কি বা পরিণমনের ধারণাটাও আমরা একটু পেয়েছি। তার যে বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য, সেটাকেও আমরা আলোচনা করেছি। এবং শিশু সার্বিক বিকাশ বলতে কি বোঝায়, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ আ চাইল্ড, এটাও কিন্তু আমরা দেখিয়েছি। এখন আজকের এই যে আলোচনা, সেই আলোচনায় আমাদের মূল যে আলোচনাটা থাকছে সেটি হচ্ছে বিকাশের বৈশিষ্ট্য এবং নীতিসমূহ বা নীতিসমূহ। এখন বিকাশের কোনো একটা তত্ত্ব যখন শিক্ষাবিদেরা তৈরি করেন, সেটা তো নিশ্চয়ই একটা বৈশিষ্ট্য থাকে বা থাকাটা কাম্য। কোন কোন বৈশিষ্ট্যের নিরিখে তাকে আমরা শিক্ষায় অন্তর্ভুক্ত করব বা করেছি, সেগুলোকে আলোচনা আমরা করে নিই। 1 নাম্বার হচ্ছে মিথস্ক্রিয়ার ফল। আমি আগে পয়েন্টগুলো বলে নিই। 1 নাম্বার মিথস্ক্রিয়ার ফল, 2 নাম্বার ধারাবাহিকতা, 3 নাম্বার নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, 4 ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া, 5 সামগ্রিক থেকে বিশেষমুখী, 6 বিভিন্ন দিকের সঙ্গে সম্পর্ক, 7 লিঙ্গ ভেদে বিষমতা, 8 এটাকে বিকাশ পরিণমনের ফল, 9 নিম্নাভিমুখী প্রক্রিয়া, 10 কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে এবং 11 উভয় হাত পা থেকে নির্দিষ্ট হাত পা। অর্থাৎ বিকাশের এই যে 11টি পয়েন্ট, আরো অনেক আছে, এখানে মূল যে বিষয় সেগুলো আমরা একটু আলোচনা করছি। বিকাশের বৈশিষ্ট্য এবং নীতিসমূহ। 1 নাম্বার মিথস্ক্রিয়ার ফল। মিথস্ক্রিয়া, যার ইংলিশ টার্ম হচ্ছে ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশন অর্থাৎ কথোপকথন, যাকে আমরা বাংলায় বলতে পারি মিথস্ক্রিয়া, মেশার ক্ষমতা। একটি শিশু সামাজিকভাবে কতটা মিশতে পারছে, তার উপর ডিপেন্ড করছে সে কতটা ম্যাচিওর হচ্ছে, তার উপরে ডিপেন্ড করছে। বিকাশের এই যে একটি বৈশিষ্ট্য হচ্ছে মিথস্ক্রিয়ার ফল, ইন্টারঅ্যাকশন। ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস অফ ইন্টারঅ্যাকশন। ইফ ইউ ইন্টারঅ্যাক্ট আ লট, যদি আমরা একাধিক ব্যক্তির সঙ্গে মেলামেশা করি, আমাদের কথোপকথন যদি একাধিক ব্যক্তির সঙ্গে হয়, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের বিকাশটা পরিলক্ষিত হয়। এটা বিকাশের কোনো বৈশিষ্ট্য। 2 নাম্বার ধারাবাহিকতা। বিকাশ ধারাবাহিকভাবে ঘটে। আমরা আগেই জেনেছি যে জন্মের আগে থেকে, মাতৃগর্ভ থেকে শুরু করে একদম আমৃত্যু আমাদের বিকাশটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করি, আমরা লক্ষ্য করতে পারি এটা, যে আমাদের বিকাশটা ঘটছে। 3 নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। একই, there is a spontaneity, it is a continuous process। এই আগের উদাহরণটাই বলতে পারি যে মাতৃগর্ভ থেকে শুরু করে একদম আমৃত্যু আমাদের বিকাশটা কিন্তু চলতেই থাকে। এখানে কিন্তু কোনো থামার ব্যাপারটা আসে না, এটা ক্রমবর্ধমান। যতই চলতে থাকে ততই বৃদ্ধি পায়, যতই চলতে থাকে ততই বৃদ্ধি পায়। 3 নাম্বার ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া। It's a personalized pattern. It's a personalized system. It's a process of personalization. ব্যক্তিগত একটা প্রক্রিয়া, ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া। প্রত্যেকটা ব্যক্তির বিকাশ কিন্তু আলাদা আলাদাভাবে ঘটে। আমরা দেখতে পাই আমাদের শ্রেণীকক্ষে যে সমস্ত বাচ্চারা আমাদের সামনে বসে থাকে, তাদের একই ক্লাসে পাঠরত অবস্থায় আছে বিভিন্ন ছেলে এবং মেয়ে, তাদের বিকাশটা কিন্তু বিভিন্ন রকমের হয়। এটা কিন্তু আমরা দেখতে পাই। আর এই দেখেই কিন্তু আমাদের শিক্ষাবিদেরা কাউকে প্রতিভাবান বলছেন, কাউকে মেধাবী বলছেন, কেউ আবার হয়তো স্লো লার্নার হয়েছে, কারণ তার বিকাশটা সেইভাবে কিন্তু গড়ে ওঠেনি।
নেক্সট ওয়ান, সামগ্রিক থেকে বিশেষমুখী। কি? সামগ্রিক থেকে বিশেষমুখী, বিশেষের দিকে যাচ্ছে, মানে ফ্রম জেনারেলাইজেশন টু স্পেসিফিকেশন, স্পেশালাইজেশন। অর্থাৎ সামগ্রিক, একটি শিশু কোনো কিছু ধরার সময় প্রথমে তার দু হাত দিয়ে সেটাকে ধরার চেষ্টা করে, কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার যখন পেশিগত ক্ষমতা বৃদ্ধি পায়, সে কিন্তু খুব সহজেই একটি বা দুটি আঙুলের দ্বারা অথবা একটি হাতের দ্বারা সেই জিনিসটিকে খুব সহজেই ধরতে পারছে। অর্থাৎ সামগ্রিক থেকে বিশেষের দিকে কিন্তু যাচ্ছে, গোটা হাত দিয়ে না ধরে সে একটি হাত দিয়ে বিষয়টাকে বা কোনো বস্তুটিকে সহজেই তার মুষ্টির মধ্যে আনতে পারছে। আবার আমরা এটাও বলতে পারি যে কোনো একটি বাচ্চা যখন পেন বা পেন্সিল ধরা শেখে, সে ঠিক এইভাবে গোটা পেন বা পেন্সিলটাকে ধরে, তার গ্রিপের মধ্যে রাখতে চায়। কিন্তু যখন তার বয়স বাড়ে, যখন সে বুঝতে পারে যে দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে টু হোল্ড আ পেন্সিল আর পেন, যে এটা সঠিক পথ নয় কোনো একটা পেন্সিলকে ধরার, সে কিন্তু আস্তে আস্তে সেই বিষয়টাকে পরিবর্তন করে, তার সেই অভ্যাসটাকে পরিবর্তন করে, এবং সে খুব সহজেই একটি বা দুটি আঙুলের মধ্যে কিন্তু তার পেন্সিলটাকে রেখে অ্যান্ড হি ওয়ান্টস টু রাইট, সে লিখতে চায় এবং সে লেখে। এটা তার বিকশিত হচ্ছে, তার লেখার ক্ষমতা বিকশিত হচ্ছে। নেক্সট ওয়ান ইজ বিভিন্ন দিকের সঙ্গে সম্পর্ক। আমরা যখন দেখি একটি শিশু আস্তে আস্তে বড় হচ্ছে, তার যে দৈহিক বিকাশের সঙ্গে সঙ্গে তার সামাজিক বিকাশটাও কিন্তু পরিলক্ষিত হয়। কেননা বাড়িতে যে শিশুটি অত্যন্ত চঞ্চল হিসাবে পরিগণিত হয় আমাদের সকলের কাছে, আমরা প্রত্যেকেই দেখি আজকে আমাদের বাড়িতে এক সন্তান বা দু সন্তান, তারা অত্যন্ত দুষ্টুমি করে বাড়িতে এবং তারা অত্যন্ত চঞ্চল প্রকৃতির বা স্বভাবের হয়। কিন্তু সেই বাচ্চাটি যখন আস্তে আস্তে তার বয়স বাড়ে, সে যখন সমাজে যায়, সামাজিক প্রতিষ্ঠান হিসাবে তখন সে বিদ্যালয়ে প্রবেশ করে, তার কিন্তু সেই আচরণটা পাল্টে যায়। তাহলে দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার কিন্তু সামাজিক বিকাশটা তার কিন্তু পরিলক্ষিত হচ্ছে। নেক্সট ওয়ান, লিঙ্গভেদে বিষমতা। এটা হয়তো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে লিঙ্গভেদে বিষমতা। আমরা প্রত্যেকেই জানি যে ছেলেদের তুলনায় মেয়েদের বৃদ্ধিটা আগে হয়, বিকাশটা আগে আসে, কারণ মেয়েদের পরিপক্কতা কিন্তু আগে আসে। নেক্সট ওয়ান, বিকাশ হলো পরিণমনের ফল, ম্যাচিউরেশনের ফল। মানে যদি আমাদের মধ্যে বিকাশটা ঘটে যায়, ডেভেলপমেন্ট যদি আমাদের সঠিকভাবে হয়, তাহলে কিন্তু আমাদের ম্যাচিউরেশনটা কিন্তু খুব সহজেই ঘটে যায়, এবং যে কোনো পরিস্থিতি, যে কোনো বিষয়টাকে কিন্তু আমরা খুব সহজেই আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি। এটা আমাদের পরিণমনের একটা বৈশিষ্ট্য। নেক্সট ওয়ান দেখছি আমরা নিম্নাভিমুখী প্রক্রিয়া। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য বিকাশের, নিম্ন অভিমুখী প্রক্রিয়া। মানে নিম্ন অভিমুখী, যার অভিমুখটা নিচের দিকে থাকছে। তার মানে কিন্তু এটা কমে যাওয়া নয়, অভিমুখ নিচে নেমে যাওয়া মানে কমে যাওয়া হচ্ছে না, তার গতিটা থাকবে নিচের দিকে। কেমন ভাবে উদাহরণে আমরা বুঝতে পারি যে প্রথমে আমাদের বিকাশটা হয় মাথা, আমাদের মাথার ভিতরে ব্রেন বা আমাদের ব্রেন ফাংশনটা কিন্তু আগে বিকশিত হচ্ছে, তারপরে ঘাড়, কাঁধ, পেট, পিঠ, কোমর, আস্তে আস্তে এটা আমাদের পায়ের দিকে নেমে যাচ্ছে। এই অর্থে কিন্তু বিকাশ উপর থেকে নিচের দিকে নামছে, তাই তাকে বলা হচ্ছে নিম্ন অভিমুখী বা নিম্নাভিমুখী প্রক্রিয়া। শিশু বিকাশের ভাষায় এটাকে আমরা একটা টার্ম রেখেছি, টার্ম রাখা হয়েছে শিশু বিকাশের ভাষায়। এই টার্মটাকে আমরা কি বলবো? সেফালোপডাল। আমরা এখানে স্টার মার্ক দিচ্ছি, এই স্টার মার্কে প্রথম স্টার মার্কে আমরা লিখছি সেফালোপডাল, CEPHALOU কডাল, CEPH সেফালোপডাল, CAUDAL, সেফালোপডাল। এটাকে বলছে সেফালোপডাল প্রিন্সিপল, PRINCIPLE, সেফালোপডাল প্রিন্সিপল, PRINCIPLE, সেফালোপডাল প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট। এই যে বিকাশ হলো নিম্ন অভিমুখী প্রক্রিয়া। তাহলে যদি বলা হয় যে সেফালোপডাল প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট রেফার্স টু, আপনাদের প্রশ্ন এলো যে সেফালোপডাল প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট, দ্যাট ইজ বিকাশের সেফালোপডাল নীতি বলতে কি বোঝেন? চারটে অপশন থাকলো, সঠিক উত্তর হবে বিকাশ যখন উপর থেকে নিচের দিকে ঘটে, অর্থাৎ মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, পেট ইত্যাদি থেকে ঘটতে ঘটতে যখন পায়ের দিকে নেমে যায়, দিস ইজ কল্ড দ্য সেফালোপডাল প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট। নেক্সট ওয়ান, কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে, কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে। প্রথমে একটি শিশু দুটি হাত দিয়ে যে কোনো জিনিস ধরার চেষ্টা করত বা করেও, আমরা প্রত্যেকে এটা দেখে থাকি।
কিন্তু সেই শিশুটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে কোনো একটি হাত বা একটি পা সে কিন্তু ব্যবহার করে সেই জিনিসটিকে খুব সহজে ধরার জন্য। এটিকে বলা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে, তাই তো? এটারও একটা টার্ম আছে আমাদের শিশু বিকাশের অর্থে। শিশু বিকাশের ক্ষেত্রে এই টার্মটাকে আমরা বলছি বক্সিমো ডিজিটাল, BOXI, বক্সিমো, BIGITAL, বক্সিমো ডিজিটাল, বক্সিমো ডিজিটাল প্রিন্সিপল, PRINCIPLE, বক্সিমো ডিজিটাল প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ কেন্দ্র থেকে যখন পরিধির দিকে ঘটছে সেটা হয়ে যাচ্ছে বক্সিমো ডিজিটাল। নেক্সট ওয়ান, উভয় হাত পা থেকে নির্দিষ্ট হাত পা, উভয় হাত পা থেকে নির্দিষ্ট হাত পা, এটাও কিন্তু অনুরূপ। কেমন? একটি শিশু প্রথমে দুটো হাত দিয়ে দুটো পা দিয়ে যে কোনো বিষয়কে খুব সহজে ধরতে পারে, কারণ তার একটি হাত বা একটি পা দিয়ে ধরার সামর্থ্য বিকশিত হয়নি। কিন্তু যখন তার বয়স বাড়ে সে খুব সহজেই কিন্তু সেই জায়গাটিকে অর্জন করতে পারে, অর্থাৎ একটি হাত বা একটি পা দিয়ে সেই বিষয়টিকে ধরতে পারে। এটাকে বলা হচ্ছে উভয় হাত পা থেকে নির্দিষ্ট হাত পা। এটা একটা স্টার মার্কে আমরা বোঝাচ্ছি। 11 নম্বর পয়েন্ট যেটা, উভয় হাত পা থেকে নির্দিষ্ট হাত পা, এটা হচ্ছে বাইল্যাটারাল, LATE, বাইল্যাটারাল টু ইউনিল্যাটারাল, UNILATERAL, বাইল্যাটারাল টু ইউনিল্যাটারাল প্রসেস। তাহলে বিকাশের এই যে বৈশিষ্ট্য বা নীতি সেগুলো আমরা আরো একবার দেখে নিই। 1 নম্বর মিথস্ক্রিয়ার ফল, 2 নম্বর ধারাবাহিকতা, 3 নম্বর নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, 4 নম্বর ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া, 5 নম্বর সামগ্রিক থেকে বিশেষমুখী, 6 নম্বর বিভিন্ন দিকের সঙ্গে সম্পর্ক, 7 লিঙ্গ ভেদে বিষমতা, 8 বিকাশ পরিণমনের ফল, 9 নিম্ন অভিমুখী প্রক্রিয়া, দ্যাট ইজ রিলেটেড টু সেফালোপডাল প্রিন্সিপল। নেক্সট ওয়ান, কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে, দ্যাট ইজ রিলেটেড টু বক্সিমো ডিজিটাল প্রিন্সিপল। নেক্সট ওয়ান, উভয় হাত পা থেকে নির্দিষ্ট হাত পা, দ্যাট ইজ বাইল্যাটারাল টু ইউনিল্যাটারাল প্রসেস অফ ডেভেলপমেন্ট। আশা করছি আপনাদের বিকাশের এই যে বৈশিষ্ট্য এবং নীতিসমূহ কিছুটা হলেও বোধগম্য হয়েছে। আপনারা বিষয়টিকে নোট ডাউন করবেন, আপনাদের কাছে যে সমস্ত বইপত্র আছে সেগুলো একটু পড়াশোনা করুন, বিষয়টি আরো পরিষ্কার হয়ে উঠবে। এইবার এই যে বিকাশ কি, শিশু কি, বিকাশের নীতি, বৃদ্ধির সঙ্গে তার পার্থক্য, বৃদ্ধি কি, পরিণমনটা কি, বিকাশের শিশুর সার্বিক বিকাশ বলতে কি বোঝায়, এগুলো আমরা আলোচনা করলাম। গত দিনে করেছি, গত ক্লাসে করেছি, এবং আজ এই ক্লাসে কিন্তু আমরা সেটা আলোচনা করছি। এইবার এই যে তত্ত্বটা, এই যে থিওরি পার্ট, আপনারা যখনই টেট পড়বেন, শিশু শিক্ষা যখন আপনারা পড়বেন, বা চাইল্ড ডেভেলপমেন্টের শিশু বিকাশের যে ধারণাগুলো আপনারা পড়বেন, তার সঙ্গে সাইকোলজি পার্টও আছে আপনাদের, এগুলো পড়ার সময় আপনারা দেখবেন আমাদের চিন্তাবিদ, আমাদের শিক্ষাবিদেরা বিভিন্ন জায়গা দেখিয়েছেন কিভাবে সেগুলোকে অ্যাপ্লাই করবে। অর্থাৎ জায়গা বলতে বিভিন্ন জায়গা বলতে সেগুলো তো আমরা যেখানে সেখানে অ্যাপ্লাই করতে পারি না, আমরা ক্লাসরুম সিচুয়েশনে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাই। তাদের কার্যকারিতা কোথায়, অর্থাৎ তাদের যে শিক্ষাগত গুরুত্ব, এডুকেশনাল ইম্পর্টেন্স, এটা আমরা আলোচনা করছি আগামী পর্যায়ে। অর্থাৎ আমি কিছুক্ষণ পরে এটা আপনাদের আলোচনা করে বুঝিয়ে দেব। এই বিকাশের শিক্ষাগত গুরুত্বটা কি, আমরা আসছি বিকাশের শিক্ষাগত গুরুত্বের আলোচনায়। তাহলে আমরা এই সময়ে আলোচনা করতে চলেছি, আপনারা দেখলেন যে শিশুর বিকাশ প্রক্রিয়ার শিক্ষাগত গুরুত্ব। আমি একটু আগে যেটা বলছিলাম যে শিশুর বিকাশের শিক্ষাগত গুরুত্ব কোথায়, কিভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব ইন আওয়ার এডুকেশনাল সিস্টেম। নাম্বার 1, ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ। ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ, ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে যে ব্যক্তি, বিভিন্ন ব্যক্তি তো বিভিন্ন রকম, একজন শিশু এক এক রকম ভাবে বেড়ে ওঠে, তার বৃদ্ধিটা হয়, তার বিকাশটাও বিভিন্ন রকম ভাবে হয়, কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ ঘটে। অর্থাৎ ব্যক্তি বিকাশের মানে ব্যক্তি বিশেষের বিকাশ ঘটছে এই আমাদের বিকাশের মাধ্যমে। বিকাশের একটি স্বতন্ত্রতা লক্ষ্য করা যায়, অনন্য উপায়ে, ইনোভেটিভ উপায়ে শিশুর মধ্যে কিন্তু বিকাশটা পরিলক্ষিত হয়, আমরা পর্যবেক্ষণ করতে পারি তার বিকাশটাকে। তাহলে আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ।
বোঝা গেল বিষয়টা? শিক্ষাগত গুরুত্ব কি? বিকাশের শিক্ষাগত গুরুত্ব হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ সাধন করা, অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি যাতে সুষমভাবে বিকশিত হতে পারে। নাম্বার 2, সমন্বয়পূর্ণ শিক্ষা, সমন্বয়পূর্ণ প্রক্রিয়া। আর বিকাশ একটি সমন্বয়পূর্ণ, আমরা আগে দেখেছি শিশুর সমন্বয়পূর্ণ বলতে বিভিন্ন দিকের মধ্যে একটা সমন্বয় সাধন থাকবে, একটা কো-রিলেশনাল প্রসেস। It's a harmonious developmental process. Harmonious process. কোরিলেশনাল প্রসেস বলতে সমন্বয়পূর্ণ প্রক্রিয়া, যেখানে আমরা বলতে পারি একটি শিশুর সামাজিক, পাঠ্যবিক, দৈহিক, নান্দনিক, ভাষাগত, অঙ্গ সঞ্চালনমূলক, মানসিক বিভিন্ন রকমের যে বিকাশগুলো সংগঠিত হচ্ছে তার জীবনে, তাদের মধ্যে একটা সমন্বয় থাকে, একটা মেলবন্ধন গড়ে ওঠে একে অপরের সঙ্গে, একটা যোগসূত্র থাকে। এটাকেই বলবো আমরা সমন্বয়পূর্ণ প্রক্রিয়া। অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটি ইন্টার রিলেটেড, একে অপরের সঙ্গে কিন্তু তারা অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকছে। নেক্সট ওয়ান, সাধারণ থেকে বিশেষমুখী। আমরা একটু আগেই পড়েছিলাম সাধারণ থেকে বিশেষ, অর্থাৎ বক্সিমো ডিজিটাল প্রিন্সিপাল, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে সাধারণ থেকে বিশেষ। কোন একটি শিশু ক্লাস 1 2 3 4 5 6 7 8 এই সমস্ত ক্লাসে বিভিন্ন বিষয়ে সে পড়াশোনা করছে। আফটার মাধ্যমিক বা আফটার এইচএস তাকে যে কোনো একটি বিষয় নিয়ে পড়াশোনা করতে চলে যেতে হচ্ছে, অর্থাৎ স্পেশালাইজেশন তার কিন্তু গড়ে উঠছে একটি বিষয়ের উপরে। তাহলে আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্য কি? সাধারণ থেকে বিশেষমুখী শিক্ষায় কিন্তু একজন শিশুকে প্রমোট করা। এটা আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত, বা লক্ষ্য যেটা আমাদেরকে বিভিন্ন দিকে চালিত করছে। কেউ হয়তো ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ ম্যাথমেটিক্স, কেউ ইংলিশ, কেউ বেঙ্গলি, কেউ পলিটিক্যাল সায়েন্স, বা কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন দিকে কিন্তু আমরা নিজেদেরকে বিকশিত করতে চাইছি, বিকশিত করছি সমস্ত মুহূর্তে। নেক্সট ওয়ান, আইকিউ এর ধারণা প্রাপ্তি। আইকিউ, দ্যাট ইজ, এই যে আইকিউ শব্দটা আমরা কি ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট, ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট, QUOTIENT, যার বাংলাকে বলা হচ্ছে বুদ্ধাঙ্ক। ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট এর একটা ধারণা পেতে পারি খুব সহজেই বিকাশ থেকে। আমরা যখন একটি শিশু উচ্চতর শ্রেণীতে যাচ্ছে, সে কোন বিষয়ের প্রতি অগ্রসর হতে চাইছে, তার আইকিউটা কোথায়, তার বুদ্ধাঙ্কটা কোথায়, একটা ম্যাথামেটিক্যালি কিন্তু আমরা ক্যালকুলেশনে রাখতে পারবো যে শিশুটি এত আইকিউ নিয়ে কিন্তু বড় হচ্ছে। তার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। যখন আমরা আইকিউ এর ক্লাসটা করব তখন কিন্তু আমরা এগুলো সবিস্তারে আলোচনা করব। নেক্সট ওয়ান, নির্দেশনা প্রদান করা হয়। একটি শিশুর সামগ্রিক বিকাশ পর্যবেক্ষণের দ্বারা আমরা সেই শিশুটিকে সঠিকভাবে নির্দেশনা প্রদান করতে পারব। তাকে কিভাবে, কোন পথে এগিয়ে দিলে সে জীবনে খুব সহজেই সফলতার রাস্তায় এগোতে পারে, জীবনে উন্নতি করতে পারে সার্বিক বিকাশ সাধনের মাধ্যমে। এটা কিন্তু আমরা নির্দেশনা প্রদান করতে পারবো তাকে। অর্থাৎ শিশুটিকে কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে ট্রিট করতে হবে, এটা কিন্তু তার বিকাশটাকে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। নেক্সট ওয়ান, সঠিক পদ্ধতি অবলম্বন করা। কি? বিকাশ যখন ঘটছে ক্রমানুসারে ঘটে যাচ্ছে, ক্রমান্বয়ে ঘটছে, এক নাগাড়ে ঘটছে, নিরবচ্ছিন্নভাবে ঘটছে। এই নিরবচ্ছিন্ন প্রসেসটাকে যদি আমরা অবজার্ভ করি তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো কোন ছাত্রটি বা ছাত্রছাত্রী সকলেই কিভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবে। এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা মহাশয় খুব সহজেই তাদের পাঠদান পদ্ধতি, অর্থাৎ শিক্ষণ যে প্রসেসটা আমরা ক্লাসরুমে সব সময়ের জন্য করে থাকি, সেটা নতুনভাবে মানে ইনোভেটিভ ওয়েতে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। পরীক্ষা পদ্ধতি কেমন হবে ছাত্রদের বিকাশের হার পর্যবেক্ষণ করে কিন্তু সেটা আমরা নির্ণয় করতে পারবো। মূল্যায়ন পদ্ধতি কেমন হবে সেটা আমরা আলোচনা করতে পারবো। আমরা মূল্যায়নের বিভিন্ন পদ্ধতিগুলো দেখতে পারি, কখনো রিটেন এক্সাম হচ্ছে, কখনো ওরাল এক্সাম হচ্ছে, কখনো রেমেডিয়াল টিচিং হচ্ছে। একটা সময় আমাদের পশ্চিমবঙ্গ সরকার দেখেছিল যে ইউনিট টেস্ট প্রবর্তন করা উচিত।
কারণ ছাত্রছাত্রীদের অগ্রগতি আরো ভালোভাবে আরো নিবিড়ভাবে কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারবো। যার ফলে একটা সময় বছরে 5টা ইউনিট টেস্ট করা হতো, তারপরে দেখা গেল সেটি যখন ছাত্রছাত্রীদের উপর চাপ সৃষ্টি করছে সেটি কমিয়ে বছরে 2টি ইউনিট টেস্ট বা 3টি ইউনিট টেস্ট করা হলো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাথমিক স্কুলগুলিতে, অবশ্য ওটা আমি যেটা আগে বললাম সেটা আপার প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে, প্রাথমিক স্কুলের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2টি সামেটিভ নেওয়া হচ্ছে এবং 3rd সামেটিভ, দ্যাট ইজ ফাইনাল এক্সাম আমরা নিচ্ছি। এইভাবে বাচ্চাদের মূল্যায়ন আমরা করছি বা পশ্চিমবঙ্গ সরকার সেই স্ট্র্যাটেজি অবলম্বন করেছেন। তাহলে এই থেকে আমরা বলতে পারি যে ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ, সমন্বয়পূর্ণ প্রক্রিয়া, সাধারণ থেকে বিশেষমুখী প্রক্রিয়া, আইকিউ এর ধারণা প্রাপ্তি, নির্দেশনা প্রদান এবং সঠিক পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে শিশুর বিকাশ অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। এটা তো খুব সহজেই বলা যায়। তাহলে আশা করছি আপনাদের শিশুর বিকাশের যে জায়গাগুলো আমরা আলোকপাত করলাম হয়তো কিছুটা আপনারা বুঝেছেন। আপনার বাড়িতে একটু পড়াশোনা করুন। আবারও বলছি, যদি কোনো ডাউট থাকে পরবর্তী ক্ষেত্রে আপনারা জানাবেন, সেই ডাউট কিন্তু আমরা ক্লিয়ার করব। দীপ্ত সেই ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন, আপনাদের সকলের জন্য কিন্তু দীপ্ত সেই ব্যবস্থা করছেন। এবং এর পরবর্তী পর্যায়ে যেটা আমি আলোচনা করতে চলেছি সেটি হলো যে বিকাশের বিভিন্ন স্তর, বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন স্তরের কথা আলোচনা করেছেন নির্দিষ্ট বয়স ভেদে। সেই স্তরগুলো কি কি এটা একটু আমরা পরবর্তী পর্যায়ে দেখে নিচ্ছি। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটি হলো যে বিকাশের যে শিক্ষাগত যোগ্যতা। ঠিক তারপরেই আমি বললাম যে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বিকাশের স্তর, the stages of development. What are the stages of development and who are the proponent of it? ডেভেলপমেন্টের স্টেজ কি কি এবং তার প্রবক্তা কারা, এটা প্রথমে আসবে। এবার প্রবক্তাদের মধ্যে আমরা যাদেরকে নাম উল্লেখ করতে পারি তিনি হচ্ছেন, আমরা দেখব যে আর্নেস্ট জোন্স, পিকুনাস, এরিকসন, রুশো এবং জ্যাক পিয়াজে। এই সমস্ত বিখ্যাত শিক্ষাবিদেরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে পর্যবেক্ষণ করে তাদের বয়স সীমাকে ভাগ করেছেন বিভিন্ন স্তরে। সেই স্তরগুলি আমরা একটু আলোচনা করে নেব, যেগুলো আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উপযোগী হবে। আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন যে আর্নেস্ট জোন্স নামক যিনি শিক্ষাবিদ, প্রখ্যাত শিক্ষাবিদ, তিনি মানব জীবনের বিভিন্ন বয়সকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন। তিনি বলছেন শৈশবকাল, প্রথম স্তরের নাম দিয়েছেন শৈশবকাল। শৈশব বলতে কোন সময়টাকে বোঝাচ্ছে? জন্ম থেকে 5 বছর, অর্থাৎ একটি শিশু যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এলো এবং তার যতক্ষণ না পর্যন্ত 5 বছর বয়স হচ্ছে, 5 বছর বয়স পর্যন্ত সেই বাচ্চাটিকে আমরা শৈশবের পর্যায়ে রাখতে পারি। অর্থাৎ বাচ্চাটি শৈশব কাল কাটছে জন্ম থেকে 5 বছর সময়সীমার মধ্যে। 2 নম্বর বাল্যকাল। বাল্যকাল কি? 5 থেকে 12 বছর। একটি শিশুর যখন বয়স 5 থেকে 12, অর্থাৎ সে প্রি প্রাইমারি সেকশন থেকে শুরু করে একদম ক্লাস 6 মানে আপ টু ক্লাস 6, সেই বাচ্চাটিকে আমরা বলছি বাল্য। তার বাল্য অবস্থা যাচ্ছে কিন্তু এই পর্যায়ের মধ্যে দিয়ে, অর্থাৎ পিপি 1 2 3 4 5 6, এই সময়টা কিন্তু তার বাল্য অবস্থা আমরা পর্যবেক্ষণ করছি। নেক্সট ওয়ান, কৈশোর বা বয়ঃসন্ধিকাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেজ অফ আওয়ার লাইফ। কৈশোর বা বয়ঃসন্ধিকাল 12 থেকে 18 বছর। একটি শিশু ক্লাস 6 অর 7, ষষ্ঠ বা সপ্তম শ্রেণী থেকে শুরু করে 18 বছর পর্যন্ত, অর্থাৎ এইচএস এক্সাম যতদিন না সে দিচ্ছে, এই সময়টাকে কিন্তু বলা হচ্ছে তার কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল, অর্থাৎ অ্যাডোলেসেন্ট পিরিয়ড। নেক্সট ওয়ান, পূর্ণবয়স্ক, মানে যখন সে অ্যাডাল্ট হচ্ছে, প্রাপ্তবয়স্ক হচ্ছে, 18 বছর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এই সময়টা কিন্তু তার পূর্ণবয়স্ক কাল। এইবার শিক্ষাবিদেরা তো শুধু শুধু এটা করেনি, কিছু বৈশিষ্ট্য নিরীক্ষা করেছেন। এখন প্রথম বৈশিষ্ট্য যদি বলতে পারি আমরা শৈশবকাল। শৈশবকাল জন্ম থেকে 5 বছর। একটি শিশু, আমরা আমাদের বাড়ির বাচ্চাদেরকে যখন পর্যবেক্ষণ করি আমরা দেখতে পাই খুব সহজেই যে বাচ্চারা মানে তারা নিষ্পাপ, তাদের যে আচরণগুলো থাকে নিষ্পাপ আচরণ, তারা কিছু বোঝে না, তারা চিৎকার চেঁচামেচি করে, হয়তো বোধের বিকাশ সামান্য সামান্য ঘটে যায়, হ্যাঁ ঠিক ঘটে যায়, অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে, তারা তাদের নিজের জগৎ তৈরি করে। এটা তো সব থেকে বড় বৈশিষ্ট্য এই স্তরের। জন্ম থেকে 5 বছর প্রত্যেকটি বাচ্চাকে আপনারা যদি পর্যবেক্ষণ করেন নিজেদের বাড়িতে, আপনারা দেখতে পারবেন বাচ্চাদের নিজস্ব কিন্তু একটা জগৎ আছে।
যে জগৎটাকে আমরা বলবো শৈশবের জগৎ, যাই সেই কারণে আমরা বলি যে দিস ইজ দ্য মানে হ্যাপিয়েস্ট পিরিয়ড অফ অল লাইফ। কারণ এই সময় বাচ্চা কিন্তু অন্য কিছু ভাবতে পারে না, সে তার নিজের জগতে বিচরণ করে, সে নিজের জগতের নিয়ন্ত্রক হয়ে ওঠে নিজেই। নেক্সট ওয়ান হচ্ছে বাল্যকাল, 5 থেকে 12 বছর, অর্থাৎ স্কুলে যাওয়ার সময় হলো তার 5 থেকে 12। আগের স্টেজে আমরা দেখতে পাচ্ছি জন্ম থেকে 5 বছর, এটা বাল্যকাল, শৈশবকাল, সরি, সেই শৈশবকালে কিন্তু তার এই যে দৈনিক যাতায়াত, পাঠ্যক্রম, পাঠ্যসূচি, এর কিন্তু কোনো চাপ থাকে না, তার মনের মধ্যে অনাবিল আনন্দ থাকে। হ্যাঁ, 5 থেকে 12 বছর অবশ্যই তার মধ্যে আনন্দ থাকে, সে যেটা শেখে সে আনন্দ সহকারেই শেখে, কারণ লার্নিং শুড বি ট্রমা ফ্রি, এনজয়েবল। তাহলে 5 থেকে 12 বছরে যে বাল্যকাল, সেখানে তার স্কুল যাওয়ার সময়, বিদ্যালয়ে সে এগিয়ে আসছে, সে শিখছে, সে যেটা শিখছে সেটাই অনুশীলন করতে চাইছে। এটা হলো এই স্তরের বৈশিষ্ট্য। আমরা তাকে শেখাই, তারা অনুকরণের মাধ্যমে আমাদেরকে শেখে, তারা নজর করে আমাদেরকে। নেক্সট ওয়ান, কৈশোর বা বয়ঃসন্ধিকাল। আমি বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেজ অফ আ লাইফ, যে 12 থেকে 18 বছর, এই সময়টিকেই প্রত্যেকটি ছেলে মেয়েকে কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত। আপনি দেখুন, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই শ্রেণীর ছেলে মেয়েরা অত্যন্ত একগুঁয়ে, একজেদি স্বভাবের হয়, এটা ন্যাচারাল অর্ডার। তারা অত্যন্ত অ্যাডাম্যান্ট প্রকৃতির হয়ে ওঠে। তারা মনে করে যে তাদের কেউ সহ্য করতে পারে না, কেউ মেনে নিতে পারে না, নিজেদেরকে তারা হিরো ভাবতে শুরু করে। তাদের দৈহিক পরিবর্তন দেখা যায়, যেটা অন্যতম বৈশিষ্ট্য এই সময়ে, ছেলেদের ক্ষেত্রে পরিবর্তন, মেয়েদের ক্ষেত্রে পরিবর্তন। তাদের গলার কণ্ঠস্বর, মানে কণ্ঠস্বরের পরিবর্তন ঘটে যায়। তারা বাড়িতে একটু উগ্র স্বভাবের আচরণ করে, কোনো কিছুকে পরোয়া করতে চায় না। আর এই সময়টাকেই বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল, কারণ তারা এই সময় দাঁড়িয়ে আছে প্রাপ্তবয়স্ক এবং কৈশোর, বাল্য, শৈশব, বাল্য, কৈশোর তারা কাটিয়ে চলছে এবং তারা প্রাপ্ত বয়স্কতার দিকে এগিয়ে আসছে। কোনটা ভালো কোনটা মন্দ তারা কিন্তু এই সময় ঠিক বুঝে উঠতে পারে না। যে তাদের বেশি ভালোবাসা দেয়, তাদের তো বোঝার ক্ষমতা নেই যে ভালোবাসা প্রকৃত না অপ্রকৃত, কোনটা আসল কোনটা না, বলে এটা কিন্তু বিচার করতে পারে না ঠিক এই সময়টাতে। আর এই কারণেই এই সময়টাকে বলা হয় ঝড় ঝঞ্ঝার কাল। আপনাদের প্রশ্ন আসতে পারে যে মানব জীবনের কোন সময়টিকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়? দ্য স্টর্মি পিরিয়ড অফ আওয়ার লাইফ, ঝঞ্ঝার কাল। কোনটা? এই বয়ঃসন্ধিকাল, 12 থেকে 18 বছর পর্যন্ত। আর কি পূর্ণবয়স্ক? আমরা প্রত্যেকেই জানি 18 বছর হয়ে যাওয়া। আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে বা যে কোনো দেশের নাগরিক হিসাবে আমরা নাগরিকত্ব লাভ করি, আমরা ভোটাধিকার। নাগরিকত্ব লাভ আমরা অনেকদিন আগেই করি, জন্মসূত্রে করেছি, কিন্তু আমরা সরকারিভাবে স্বীকৃতি পেলাম যে আমি ভোটাধিকার আমার প্রয়োগ করার ক্ষমতা এসে গেছে। যে কোনো সিদ্ধান্ত আমি গ্রহণ করতে পারি, আমার মূল্যবান মতামতকেও আমি কিন্তু প্রেরণ করতে পারি এবং সেটা শোনা অপরেরও কিন্তু প্রয়োজন হয়ে ওঠে এবং সেটা চলতে থাকে মৃত্যু, মানে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমরা পূর্ণবয়স্ক কালটাকে ধরে রাখি, 18 থেকে একদম মৃত্যু পর্যন্ত। এটা গেল আমাদের আর্নেস্ট জোন্সের স্তরভাগ। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে মনোবিদ রুশো তিনি কিভাবে মানব জীবনের সময়টাকে ভাগ করেছেন। আমরা আসছি পরবর্তী পর্যায়ে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম মনোবিদ আর্নেস্ট জোন্স তিনি মানব জীবনকে 4টি স্তরে ভাগ করেছিলেন। আমরা সেটা দেখেছি বোর্ডে, আপনারা হয়তো নোট ডাউনও করে নিয়েছেন। এর পরবর্তীতে আমরা দেখছি রুশোর স্তরভাগ। মনোবিদ বা শিক্ষাবিদ জ্যাঁ-জ্যাক রুশো তিনি মানব জীবনকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন এবং বয়সকাল অনুসারে। তাহলে তিনি প্রথম স্তর করেছেন শৈশবকাল। শৈশবকাল কেমন? 1 থেকে 5 বছর। তিনিও বলছেন যে 1 থেকে 5 বছর হচ্ছে একটি শিশুর শৈশব। আমরা ওখানে দেখেছিলাম জন্ম থেকে, আর্নেস্ট জোন্স বলেছেন জন্ম থেকে 5 বছর। এখানে আমরা পাচ্ছি 1 থেকে 5 বছর। বাল্যকাল আমরা জোন্সের স্তরে দেখেছি বাল্যকাল, এখানেও দেখছি সময়সীমা 5 থেকে 12। আর্নেস্ট জোন্সও যা বলেছেন, মনোবিদ রুশো কিন্তু সেই একই কথা বলছেন, 12, 5 থেকে 12। নেক্সট ওয়ান, প্রাক কৈশোর। প্রাক কৈশোর, প্রাক মানে পূর্ব, কৈশোরের আগের স্টেজ। কোনটা? 12 থেকে 15 বছর। 12 থেকে 15 বছর হচ্ছে কৈশোরের আগের স্টেজ, দ্যাট ইজ প্রাক কৈশোর স্টেজ।
আর লাস্ট ওয়ান কৈশোরকাল, 15 থেকে 20 বছর। তাহলে দেখো মনোবিদ রুশো 20 বছরে গিয়ে শেষ করে দিচ্ছেন, তাহলে এরপরে সে প্রাপ্তবয়স্কতা অর্জন করছে, এটা আমরা ধরে নিই। তাহলে রুশোর শৈশবকালের সময়সীমা 1 থেকে 5 বছর। আপনারা শুধু স্টেজগুলোকে মনে রাখবেন, বিশেষ করে রুশো এবং আর্নেস্ট জোন্স, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। হয়তো আপনাকে প্রশ্ন তুলে দিল যে রুশোর মতে বাল্যকালের সময়সীমা কত? 5 থেকে 12 বছর। রুশোর মতে প্রাক কৈশোর সময়কাল বলতে আপনি কি বোঝেন? 4টে অপশন থাকলো, উত্তর হচ্ছে 12 থেকে 15 বছর। আবার কৈশোরকাল 15 থেকে 20 বছর। এখানে কিন্তু তিনি দেখুন আবার বয়স সন্ধিকাল কিন্তু দেখালেন না। আমরা যেটা দেখেছিলাম যে 12 থেকে 18 আর্নেস্ট জোন্সের মতে, এখানে কিন্তু তিনি সেটা বললেন, এখানে 12 থেকে 15 প্রাক কৈশোর বললেন। তাহলে কৈশোরকালের আগের অবস্থা, কৈশোর কোনটা? 15 থেকে 18, যেটা মনোবিদ আর্নেস্ট জোন্স বলেছিলেন 18 থেকে মৃত্যু প্রাপ্তবয়স্কতা। তাহলে তিনি সেখানে রুশো বলছেন যে 15 থেকে 20, অর্থাৎ একটি শিশু তার যে টিনেজ 13 to 19, তিনি মনোবিদ রুশো হয়তো এর উপরে জোর দিয়েছেন, এর ভেতরেই মানে অন্তর্ভুক্ত আছে একটি শিশুর বয়স সন্ধিকালের সময়সীমা, অর্থাৎ 15 থেকে 20 বছর। তাহলে আপনাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে এটা, যে মনোবিদ আর্নেস্ট জোন্স কোন বয়সটাকে কোন স্তরে ভাগ করেছেন এবং মনোবিদ রুশো কোন স্তরকে কোন বয়সের মধ্যে রেখেছেন, বা কোন বয়সটাকে তিনি কোন স্তরের মধ্যে ফেলেছেন। আপনারা দুটো বিষয়কে একটু ট্যালি করবেন, দুটো নোট ডাউন করুন এবং দুটো পড়ুন। এখান থেকে কিন্তু প্রশ্ন আপনারা পাবেনই। আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি, সুইস মনোবিদ জ্যাঁ পিয়াজেটের যে স্তর, সেই পিয়াজেটের স্তর আমরা আলোচনা করছি। হ্যাঁ, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম, মনোবিদ আর্নেস্ট জোন্সের স্তরভাগ দেখেছি, মনোবিদ রুশোর স্তরভাগ দেখেছি, এবং মনোবিদ পিয়াজে, সুইস চিন্তাবিদ জ্যাঁ পিয়াজে, সুইজারল্যান্ডের তিনি একজন শিক্ষাবিদ, সম্পূর্ণ নাম জ্যাঁ পিয়াজে। তিনি বললেন যে এই যে মানব জীবনের বিকাশের স্তর, সেই স্তরগুলো বিভিন্ন প্রকারের, বিভিন্ন বয়সে। 1 নম্বর স্তর নাম দিচ্ছেন কি? সংবেদন সঞ্চালন স্তর। সংবেদন সঞ্চালন স্তর, দ্যাট ইজ ইংরেজিতে যদি আমরা কি বলি, সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ এর বয়সীমা কত? 0 থেকে 2, মানে জন্ম থেকে 2 বছর, এটা তার সময়সীমা। 0 থেকে 2 বছরের মধ্যে জ্যাঁ পিয়াজে বলছেন দিস ইজ কল্ড সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালন স্তর। নেক্সট ওয়ান ইজ প্রাক সক্রিয়তার স্তর, ইংরেজিতে বলা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ, যার বয়সসীমা হচ্ছে 2 থেকে 6 বছর। একটি শিশু যখন 2 বছর থেকে 6 বছরের মধ্যে থাকছে, সে তখন প্রাক সক্রিয়তার স্তরে বা প্রি অপারেশনাল স্টেজে সে বিলং করছে। নেক্সট ওয়ান ইজ মূর্ত সক্রিয়তার স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ, দ্যাট ইজ থার্ড স্টেজ অফ জ্যাঁ পিয়াজে, মূর্ত সক্রিয়তার স্তর। অ্যাকর্ডিং টু জ্যাঁ পিয়াজে, the concrete operational star is the third stage of a human life. 6 থেকে 11 বা 12 বছর। The time span of this period is from 6 years to 11 or 12 years. যার বয়সসীমা 6 বছর থেকে শুরু করে 11 বা 12 বছর পর্যন্ত এটা স্থায়িত্ব থাকে। আর লাস্ট ওয়ান ইজ যৌক্তিক সক্রিয়তার স্তর, দ্যাট ইজ ফর্মাল অপারেশনাল স্টেজ। যৌক্তিক সক্রিয়তার স্তর, এর এজ গ্রুপ কত? 11 বা 12 থেকে শুরু করে 14 বা 18 বছর পর্যন্ত। 11 বা 12 থেকে শুরু করে 14 বা 18 বছর পর্যন্ত সমস্ত শিশুই থাকে যৌক্তিক সক্রিয়তার স্তরে, অ্যাকর্ডিং টু জ্যাঁ পিয়াজে। এবার এই যে সংবেদন সঞ্চালন স্তর বা সেন্সরি মোটর স্টেজ, যার বয়সসীমা আমরা বললাম 0 থেকে 2 বছর, তার তো নির্দিষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এই ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি কি? এই সময় শিশুদেরকে আপনি দেখুন, 0 থেকে 2 বছর, আমরা আমাদের বাড়ির বাচ্চাদেরকে যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো এরা স্বাধীনভাবে নড়াচড়া করে, যে কোনো জিনিস নিয়ে তারা খেলা করে,
নানান আকৃতির জিনিস বানায়, বাচ্চাদেরকে তারা দলবদ্ধভাবে হয়তো সেই সমবয়সী গ্রুপে তারা খেলাধুলাও করে, রং নিয়ে তারা খেলতে পারে, বিভিন্ন আকৃতি তৈরি করতে পারে, এটা 2 বছরের বাচ্চা বিভিন্ন জিনিসকে জড়ো করতে পারে, অর্থাৎ সবকিছু তারা খেলার জিনিস মনে করে। নেক্সট ওয়ান, প্রাক সক্রিয়তা স্তর, প্রি অপারেশনাল স্টেজ, 2 থেকে 6 বছর। আপনার বাড়ির বাচ্চাটিকে আপনি পর্যবেক্ষণ করুন, আপনি দেখবেন এই 2 থেকে 6 বছরের বাচ্চাটি আস্তে আস্তে কথা বলতে চায়, অনুকরণ করতে চায়, তার ভাষার বিকাশটা গড়ে ওঠে, সে চিন্তা করতে পারে, সে কিছু গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যায়। কোন সময়টা? 2 থেকে 6, যাকে জ্যান পিয়াজে বলছেন প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ অফ হিউম্যান লাইফ। নেক্সট ওয়ান ইজ মূর্ত সক্রিয়তার স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ, 6 থেকে 11 বা 12 বছর। 6 থেকে 11 বা 12 বছর মূর্ত সক্রিয়তার স্তর। এই সময় সে কি করতে পারে? সে গণিতের যোগ, গুণ, ভাগ, বিয়োগ, বিভিন্ন সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে পারে, নামটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারে, বড় বড় সংখ্যার গুণ করতে পারে। 6 থেকে 11, 1 2 3 4 5 6 7 5 6। সে সরল করতে পারে, দশমিকের পদ্ধতি সে শিখে যায়, সে সাহিত্য পড়তে শিখে যায়, গণিতের একটু তার বয়স অনুযায়ী যে জটিল ধ্যান ধারণা সেগুলো সে কিন্তু রপ্ত করে ফেলে। লাস্ট ওয়ান ইজ যৌক্তিক সক্রিয়তা স্তর, দ্যাট ইজ ফর্মাল অপারেশনাল স্টেজ। যৌক্তিক সক্রিয়তার স্তর 11 বা 12 থেকে শুরু করে 14 বা 18 বছর পর্যন্ত। এই বয়সের ছেলে মেয়েকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যে এই ছেলেটি বা মেয়েটি স্বাধীনভাবে কথা বলতে পারে, যুক্তি দিয়ে কথা বলতে পারে, অর্থাৎ তার কথার মধ্যে একটা লজিক থাকে, কার্যকারণ সম্পর্ক সে কিন্তু অনুভব করতে শিখে যায় এই সময়। কারণ এই গ্রুপটা দেখুন 11 বা 12 থেকে শুরু করে 14 বা 18 বছর পর্যন্ত, অর্থাৎ 7 8 9 10 11 12। এই সময়ের ছেলে মেয়েরা কিন্তু স্বাধীনভাবে অনেক চিন্তা করতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ, এটা কিন্তু সে ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করে, সে বোঝে যে কোনটি সঠিক কোনটি ভুল। 11 বা 12 বছর থেকে 14 বা 15 বছর হবে, এটা একটু ভুল হয়েছিল আমার, 14 বা 15 বছর। এই সময় অর্থাৎ 7 8 9 10 15 বছরে কোনো কোনো শিশু বা বাচ্চা তারা মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়। বর্তমানে হয়তো 16 বছর হয়ে গেছে, এটা 15 বছর সে ক্লাস 9 10-এও পড়ে কিছু কিছু বাচ্চা। তারা কিন্তু স্বাধীনভাবে যুক্তি দিয়ে কথা বলতে পারে, যুক্তিগ্রাহ্য কথা বুঝতে পারে, এবং তাদের ভাষাবোধের তো বিকাশ ঘটেই যায়, চিন্তন শক্তি বর্ধিত হয়, তারা লিখতেও পারে, বলতেও পারে, শুনতেও পারে এবং সৃষ্টিও করতে পারে। অ্যাকর্ডিং টু জ্যান পিয়াজে দেয়ার আর 4 স্টেজেস অফ হিউম্যান লাইফ: সংবেদন সঞ্চালন স্তর, দ্যাট ইজ সেন্সরি মোটর স্টেজ; প্রাক সক্রিয়তা স্তর, এই মোটর স্টেজ, মোটর ডেভেলপমেন্ট মানে অঙ্গ প্রত্যঙ্গের বিকাশটা হচ্ছে, মোটর ডেভেলপমেন্ট। নেক্সট ওয়ান প্রাক সক্রিয়তা স্তর, নেক্সট ওয়ান মূর্ত সক্রিয়তা স্তর, লাস্ট ওয়ান যৌক্তিক সক্রিয়তা স্তর। আপনারা কাইন্ডলি একটু নোট ডাউন করবেন, এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই প্রশ্ন পাবেন। তাহলে এর পরবর্তী আমরা আরেকটু বিষয় আলোচনা করছি, কি যে বিকাশ কার কার দ্বারা নির্ধারিত হচ্ছে, বিকাশের নির্ধারকগুলো কারা। আমরা এবার আলোচনা করছি যেটা যে বিকাশের প্রভাবক বা শর্ত, বিকাশের প্রভাবক বা শর্তাবলী। কোন কোন বিষয়গুলো আমাদের বিকাশকে ত্বরান্বিত করে, এটাই তো কথা যে what are the factors that helps to be developed for our development, in our development। কোন কোন বিষয়গুলো আমাদের ডেভেলপমেন্টের জন্য দায়ী। কি প্রভাবক লিখলাম, মানে বিকাশের প্রভাবক, বিকাশের প্রভাবক, বিকাশের প্রভাবক কি জৈবিক প্রভাবক,
মনোবৈজ্ঞানিক প্রভাবক, সামাজিক প্রভাবক। আমরা ইংলিশ টার্মগুলো একবার বলি। জৈবিক, দ্যাট ইজ বায়োলজিক্যাল; মনোবৈজ্ঞানিক, দ্যাট ইজ সাইকোলজিক্যাল অর সাইকোলজিক্যাল; সামাজিক, দ্যাট ইজ সোশ্যাল। জৈবিক প্রভাবক, বায়োলজিক্যাল প্রভাবক; মনোবৈজ্ঞানিক, সাইকোলজিক্যাল বা সাইকোলজিক্যাল; এন্ড সামাজিক বা সোশ্যাল। এখন জৈবিকের মধ্যে কারা? কোনগুলো জৈবিক প্রভাবক? পুষ্টি, পানীয়, হরমোন, লিঙ্গ, বংশগতি। আপনারা শুধু এই করে জেনে রাখেন যে পুষ্টি, পানীয়, হরমোন, লিঙ্গ, বংশগতি এগুলো হচ্ছে আমাদের জৈবিক প্রভাবক। এগুলো ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না। এগুলোই কিন্তু আমাদের এক্সিস্টেন্সকে বজায় রাখছে। আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকার অন্যতম কিন্তু শর্ত এইগুলোই। কোনগুলো? পুষ্টি না থাকলে আমরা বাঁচবো না, পানীয় না পান করলে তো আমরা বাঁচবোই না, খাবার খাওয়ার পরে জল তো পান করতেই হবে আমাদেরকে। নেক্সট ওয়ান হরমোন, যা আমাদের বেড়ে ওঠে, যা আমাদের বিভিন্ন কার্যাবলী সম্পাদন করতে সহায়তা করে। নেক্সট ওয়ান লিঙ্গ, আমরা সমাজে টিকে থাকি আমাদের লিঙ্গের দ্বারা, যে আমরা স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ না উভয় লিঙ্গ। লিঙ্গ ভেদে আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করে থাকি। এছাড়াও আমাদের ক্রিয়েশনের জন্য, ফর আওয়ার সাস্টেন্যান্স, ফর আওয়ার সার্ভাইভাল, এই কারণে তো আমাদের এটা প্রয়োজন। নেক্সট ওয়ান বংশগতি। হ্যাঁ, অবশ্যই আমি কোন বংশ থেকে আসছি, আমার ক্যারেক্টারিস্টিক্স কেমন, এটা নির্ধারণ করবে কে? আমার বংশগতি। আমার বৈশিষ্ট্যই বলে দেবে যে আমার বংশ মর্যাদা কেমন, বংশ পরিচয় কেমন। আমার কথাবার্তা, আমার আচরণ, আমার প্রকাশভঙ্গি আমাকে সকলের সামনে প্রকাশিত হতে সহায়তা করবে। নেক্সট ওয়ান আসছে মনোবৈজ্ঞানিক, অর্থাৎ সাইকোলজিক্যাল ডিটারমিন্যান্ট, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। কি? নিরাপত্তা, অনুসন্ধান, অনুকরণ, আত্মপ্রকাশ। নিরাপত্তা অর্থাৎ আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি। উই ওয়ান্ট ইন আওয়ার লাইফ সেফটি অ্যান্ড সিকিউরিটি ফর আওয়ার সার্ভাইভাল। আমাদের বেঁচে থাকার জন্য আমরা সেফটি চাই, সিকিউরিটি চাই। এটা আমাদের মনের সঙ্গে যুক্ত। মন যদি শান্ত থাকে, মনে যদি নিরাপত্তা থাকে, তাহলে আমরা যে কোনো কাজ অনায়াসে করতে পারি। নেক্সট ওয়ান অনুসন্ধান, আমরা অনুসন্ধান করতে চাই। উই ওয়ান্ট টু এক্সপ্লোর, আমরা আবিষ্কার করতে চাই। এই অনুসন্ধান আমাদের মনটাকে কৌতূহলী করে তোলে। অনুসন্ধানের প্রবৃত্তি আমাদেরকে যে কোনো কাজে সফল হতে সহায়তা করে। নেক্সট কি? অনুকরণ। অনুকরণ, নকল করা। কখনো কখনো আমরা নকল করি কাউকে, অনুকরণ, দ্যাট ইজ ইমিটেশন। আর কি? আত্মপ্রকাশ, আমাকে নিজেকে প্রকাশিত হতে সহায়তা করে। আমি নিজেকে প্রকাশ করতে চাইছি, এটা আমার মনোবৈজ্ঞানিক প্রভাবক। আমার মন আমাকে চাইছে, মন বলছে যে ইউ হ্যাভ টু এক্সপ্রেস, তোমাকে এক্সপ্রেস করতে হবে, তোমাকে প্রকাশ করতে হবে যে কোনো মুহূর্তে। নেক্সট ওয়ান সামাজিক, সোশ্যাল যে ফ্যাক্টরগুলো থাকছে। মানুষ তো সমাজবদ্ধ জীব, সেখানে তো সোশ্যাল ফ্যাক্টর তো থাকা অবশ্যই উচিত, নাহলে আমরা কি করে বেঁচে থাকবো এই সমাজে? সহযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, সমবেদনা, দলবদ্ধ হওয়া, সমানুভূতি, এগুলো কিন্তু আমাদের সামাজিক প্রভাবক। আমি সমাজবদ্ধ জীব হিসেবে কতটা ফ্রুটফুল, কতটা সাকসেসফুল, দ্যাট ডিপেন্ডস অন দিস কোয়ালিটিস। এই সমস্ত কোয়ালিটির উপরে কিন্তু ডিপেন্ড করে যে আমি কতটা হেল্পফুল মেন্টালিটি নিয়ে বেঁচে আছি, কতটা কোঅপারেট করতে পারছি, কতটা কোঅর্ডিনেট করতে পারছি। প্রতিদ্বন্দ্বিতা, হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন, কিন্তু সেটা সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা হতে হবে। প্রতিযোগিতা সুন্দর হতে হবে। কখনোই কাউকে মেরে ধরে, কাউকে অপমান করে আমি নিজের জায়গা অর্জন করতে পারি না। দুজনের মধ্যে সুন্দর প্রতিযোগিতা থাকবে, একটা সুষ্ঠু প্রতিযোগিতা, একটা শান্তির প্রতিযোগিতা থাকবে, এবং সেখানে সহযোগিতাও যুক্ত থাকবে, তবেই না আমরা হিউম্যান বিইং। নেক্সট ওয়ান সমবেদনা, আমার দুঃখে আপনি কাঁদছেন, আপনার দুঃখে আমি কাঁদছি, যদি এটা না করতে পারি তাহলে মানব জীবনের সার্থকতা কোথায়? আপনার দুঃখে আমি হাসবো, সে তো প্রবাদ প্রবচন আছে যে ঘুটে পড়ে গোবর হাসে, তেমনটা করলে হবে না। গোবরকেও তো একদিন ঘুটে হতে হবে এবং তাকেও তো পুড়তে হবে। এটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের জীবনটা একদম চরম অবনতির জায়গায় এগিয়ে আসবে। আমার বিকাশে সহায়তা করবে সমবেদনা। আপনার দুঃখে আমি সমবেদনা প্রকাশ করছি, যে
যেটাকে আমরা দুটো ভাষায় আমরা পাবো, সিম্প্যাথি এন্ড এমপ্যাথি। আপনারা দেখবেন সিম্প্যাথি এক জিনিস, এমপ্যাথি এক জিনিস। সিম্প্যাথেটিক্যালি কতটা আমি আপনার প্রতি আচরণ করছি, ভালো আচরণ বা খারাপ আচরণ, অ্যাকচুয়ালি ভালো আচরণই হবে এখানে, তার উপর ডিপেন্ড করবে আমাকে আপনি কোন জায়গায় মূল্যায়ন করতে চাইছেন। এবং এমপ্যাথেটিক্যালি যে আপনার দুঃখটা যদি আমার জীবনে আসতো তাহলে আমি কিভাবে এটাকে ট্রিট করতাম, এটাও কিন্তু আমাকে সামাজিকভাবে বিকশিত হতে সহায়তা করছে। নেক্সট ওয়ান ইজ দলবদ্ধ হওয়া। মানুষ সমাজবদ্ধ জীব। আমরা দেখেছি সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ কিন্তু দলবদ্ধভাবেই বাস করছে। দলগত একতা ছাড়া আমরা কিন্তু কোনো কাজে সফলভাবে মানে সুন্দরভাবে সফল হতে পারি না। হ্যাঁ, সফল আমরা এককভাবে হতে পারি, এটা ঠিক, কিন্তু সফলতার চূড়ান্ত শীর্ষে যাওয়ার জন্য আমাদের একাধিক ব্যক্তির সহায়তা কিন্তু প্রয়োজন আমাদের জীবনে, কারণ এটা আমাকে বিকশিত হতে সহায়তা করে। আপনারা বা আমরা প্রত্যেকেই বলতে পারি প্রাথমিক স্তর থেকে শুরু করে আজকের এই শিক্ষকতা জীবনে আসা পর্যন্ত এতটা পথ বহু শিক্ষক শিক্ষিকার সান্নিধ্যে আমরা এসেছি। কর্মক্ষেত্রে যাদের সঙ্গে আমরা থাকছি দিনের অধিকাংশ সময়, সেই পরিবেশে যদি আমরা দলবদ্ধভাবে কাজ না করতে পারি, আমরা যদি সহযোগিতাপূর্ণ মনোভাব না রাখতে পারি, তাহলে কি আমরা আমাদের কার্যে সফল হই? আমাদের বিকাশটা কি সঠিকভাবে হয়েছে? অতএব এই সমস্ত প্রভাবক বা শর্তগুলো কিন্তু আমাদের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা বিষয়টাকে আশা করছি বুঝতে পেরেছেন। কাইন্ডলি নোট ডাউন করবেন, এবং যদি কোনো ডাউট থেকে থাকে এই বিষয়ে, আপনারা আবারও বলছি ডাউট ক্লিয়ারিং এর ব্যবস্থা আপনাদের জন্য রেখেছে আমাদের দীপ্ত। সেখানে আপনাদের এই সমস্ত বিষয়ের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। আপনারা আপনাদের বইপত্র একটু খুলুন, পড়াশোনা করুন। জানি অনেক চাপ, তবুও আশা রাখছি সম্মানের সহিত আমরা যদি টেট পরীক্ষায় টেটে বসতে হয় তাহলে সম্মানের সহিত আমরা এটাকে উত্তীর্ণ হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।